বিসমিল্লাহির রহমানির রহিম। কর্মসংস্থান ও অর্থনীতির গতি বাড়াতে আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, যেটার বড়ই অভাব রয়েছে বর্তমানে। আসলে এই অস্থিতিশীলতার পরিস্থিতির কারণটা কি? কেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? আমাদের অর্থনীতিটা আসলে এখনো কি খুব ভালোর দিকে যাচ্ছে, নাকি আগের থেকে একটু খারাপের দিকে, নাকি মানে মধ্য অবস্থায় আছে, এখনো ভালো হয় নাই খারাপ হয় নাই, এরকম কি পরিস্থিতিতে আছে সেটা নিয়ে। এবং এই যে এই সকল পরিস্থিতির পেছনে দায়ী কোন জিনিসটা, কোন কোন ব্যর্থতা রয়েছে সরকারের, বা সরকার যদি সফলতা থাকে কোন কোন সফলতা রয়েছে, এই বিষয়টা নিয়েই আজকের প্রতিবেদনটা বণিক বার্তায় এসেছে। তো আমি মূল প্রতিবেদনে যাচ্ছি। এখানে প্রতিবেদনে একটা ইন্ডেক্সের কথা বলা আছে। এটা হচ্ছে পিএমআই ইন্ডেক্স, পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স। এই ইন্ডেক্সে মূলত আমরা প্রায় 5-6টা মেজর জিনিস দেখা হয়। যে কোনো একটা ইন্ডাস্ট্রিগুলোর আসলে কর্মসংস্থানের ব্যাপারটা দেখা হয় সেখানে, কোনো র ম্যাটেরিয়াল কেনার ব্যাপারটা দেখা হয়, বা আপনার যে কোনো প্রোডাক্ট মানে পারচেজিং বিষয়গুলো যেগুলো থাকে, এই বিষয়গুলো সেখানে দেখা হয় আর কি। তো এই ব্যাপারগুলো দিয়ে আসলে কিছু জাজমেন্ট আছে যে পিএমআই এর মান যদি 50 থাকে তাহলে মনে হয় যে দেশের অর্থনীতি না সংকোচন হচ্ছে না প্রসারণ হচ্ছে। যদি এটা 50-এর নিচে হয় তাহলে ভাবে অর্থনীতি সংকোচন হচ্ছে, আর 50-এর উপরে হলে সম্প্রসারণের ধারা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পিএমআই ইন্ডেক্সের একটা ব্যাপার। এটা বিশ্বে প্রায় অনেক প্রায় সবগুলো দেশে এই ব্যাপারটা মানে যে চলমান আছে আর কি। এটা দিয়ে অনেক কিছু জাজমেন্ট করা হয় বিশ্বের প্রায় সকল দেশই। আচ্ছা, এখন আমাদের দেশের অর্থনীতিতে তো প্রধান খাত 4টি। একটা কৃষি, একটা উৎপাদন, একটা নির্মাণ, আর একটা সেবা খাত। এই 4টা খাতের মধ্যে কোন খাতের পিএমআই কিরকম সেটা দিয়ে আমরা জাজ করতে পারি মোটামুটি যে এই সকল খাতগুলোর অবস্থা বর্তমানে কেমন আছে। এই জরিপটা তো প্রতি মাসে করা হয়। তো দেখা গেছে যে আমাদের পিএমআই এর ক্ষেত্রে এই কৃষি খাত আর মনে করেন উৎপাদন খাত, এই দুইটা খাতের পিএমআই আগের থেকে সামান্য বেড়েছে, কিন্তু নির্মাণ খাত আর সেবা খাত, এই দুইটা খাতের পিএমআই আবার কমেছে। তো এই দুইটার গড় করে দেখা যায় যে পিএমআই 50-এর উপরে থাকলেও, যেমন পিএমআই 64.6 আছে, যেটা 50-এর উপরে, তার মানে আমাদের অর্থনীতিটা সম্প্রসারণের ধারায় আছে। কিন্তু এটা গত মাসের তুলনায় কম, 1.1 পয়েন্ট কম। তার মানে সম্প্রসারণের ধারা ঠিক আছে, কিন্তু এটার প্রবৃদ্ধিটা কম। ঠিক আছে, মানে গতি কমেছে, সম্প্রসারণের গতি কমেছে। এখন তাহলে বললাম যে কোন দুইটা খাতে গতি বেড়েছে? কৃষি খাতে, উৎপাদন খাতে। কতটুকু বেড়েছে? যেমন কৃষি এবং উৎপাদন খাতে পিএমআই যথাক্রমে 7.8% আর 7.8 পয়েন্ট, আর আপনার উৎপাদন খাতে হচ্ছে 4.1 পয়েন্ট বেড়েছে। অন্যদিকে নির্মাণ খাতে গত মাসের তুলনায় কমেছে হচ্ছে 3.4 পয়েন্ট, সেবা খাতে গত মাসের তুলনায় 5 পয়েন্ট কমেছে। ঠিক আছে, তো যাই হোক, এই 4টা খাত মিলেই হচ্ছে আসলে মোটামুটি আমাদের যে এই সবগুলো পয়েন্টকে যদি আমরা সামারাইজ করি, একসাথে করি, তখনই বোঝা যায় আমাদের অর্থনীতিটা গতিটা আসলে বাড়ছে নাকি সংকোচন হচ্ছে, বা সম্প্রসারণ হলে এটার গতি কি দ্রুত নাকি গতি ধীর। তো সেই থেকে একটা সমাধানে আসা যাচ্ছে যে আমাদের অর্থনীতির সম্প্রসারণের গতিটা একটু ধীর গতি হয়েছে। এই জন্য দায়ী কে? এই সমস্যাটা কিসের সমস্যা? এই জন্য একটা প্রধান দায়ী হচ্ছে আগের থেকে সরকার, যে বিগত যে সরকার, সেই সরকারের সময় তো বিভিন্ন সমস্যা ছিল, অনেক সমস্যা জর্জরিত ছিল, যেগুলো হয়তো বা লোকমুখে প্রকাশ করা হয় নাই, লোকসম্মুখে, কিন্তু আড়ালে ছিল বিষয়গুলো। সেই সমস্যা তো আছেই, এর সাথে যুক্ত হলো কি অভ্যুত্থান পরবর্তীতে যে সামাজিক এবং রাজনৈতিক অস্থিতিশীল ব্যাপারটা, এটা যুক্ত হয়েছে, যেই কারণে এই সম্প্রসারণের গতি কমে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে মূল্যস্ফীতির ব্যাপারটা। আমাদের দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে এই মূল্যস্ফীতি একটা জায়গা করে নিয়েছে। আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন পড়েছিলাম, সেই প্রতিবেদনটা লিস্টটা আছে, সেখানে বলা আছে যে মূল্যস্ফীতিটা অনেকটা ঠান্ডা কাশির মতো। যে আপনার মূল্যস্ফীতি হয়েছে, ঠান্ডা কাশি হয়েছে, আপনি 2-1 দিন ডাক্তার দেখিয়ে ঠিক অল্প কিছু ওষুধ খেয়ে ঠিক করে নিয়েছেন, দেন ফাইন, আপনার লাইফ ভালো যাচ্ছে। কিন্তু এই ঠান্ডা কাশি যদি দীর্ঘদিন আপনার লেগে থাকে, তখন সেটা যক্ষ্মায় কনভার্ট হয়, যেখান থেকে ব্যাক করার ওয়ে খুব কম, তাই না? তো
তেমনি ভাবে মূল্যস্ফীতি ব্যাপারটা হবে সমাজে বা অর্থনীতিতে, কিন্তু এটাকে আবার কন্ট্রোলে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। কিন্তু এটা যদি দীর্ঘদিন হতে থাকে তখন এটা একটা দেশের অর্থনীতির জন্য গলার কাটার মতো হয়ে থাকে, ঠিক আছে? তো তেমনিভাবে আমাদের মূল্যস্ফীতির ব্যাপারটা কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় কমেনি। জীবনযাত্রার খরচ বা জীবনযাপনের ব্যয় বহু গুণ বেড়েছে, ঠিক আছে? এই বেড়েছে, আবার দেখা গেছে যে বেসরকারি খাতে সেভাবে ঋণ বা বিনিয়োগ প্রবৃদ্ধিও হইতেছে না। তো যে কারণে যদি সেখানে বিনিয়োগ না হয় বা ঋণ প্রবৃদ্ধি না হয়, তো কর্মসংস্থানের ব্যাপারেও সেখানে একটা ঝামেলা হয়। দেখা যায় সেখানে মানে কর্মসংস্থান সংকটে হয়ে যায়, মানে সেখানে অত বেশি কর্মী থাকতে পারে না। আপনি যদি বিনিয়োগই না বাড়ান তাহলে কর্মসংস্থানের ব্যাপারটা কিভাবে করবেন, তাই না? চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 5 মাসে, মানে এই যে জুলাই থেকে নভেম্বর যে মাসটা, এই 5টা মাসে ঋণ প্রবাহ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে মাত্র 1.41%, যেটা গত বছর ছিল 3.46%। তার মানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে। এখন বেসরকারি খাতে ঋণ প্রবাহ যত কমে যাবে, আপনি তত দেখবেন যে দেশের অর্থনীতির গতি কমে গেছে, কর্মসংস্থানের হার কমে গেছে, তাই না? দেশের রপ্তানি হার কমে যাবে, ঠিক আছে? এর সাথে অনেকগুলো ব্যাপার জড়িত। তো ডিসেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল 7.26%, জানুয়ারিতে সেটা কমে গেছে 7.15%, মানে একটু কমে গেছে। একইভাবে বিনিয়োগের দিকে মন্দা শুরু হয়েছে। বিগত 1.5 দশকের শাসন আমলে অর্থনীতিতে ব্যাপক মাত্রায় রাজনীতিকরণ করা হয়েছে। এই যে অর্থনীতিকে তার মতো চলতে না দিয়ে এমন আর্টিফিশিয়াল করা, রাজনৈতিক হস্তক্ষেপ করা, এটি আসলে অর্থনীতির জন্য একটা বিশাল বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? এবং সেই সরকারের সময় সুবিধাভোগী যে গোষ্ঠী ছিল, তারা ক্ষমতার অপব্যবহার করে সবচেয়ে বেশি ক্ষতিকর করেছে কোনগুলাকে? আমাদের আর্থিক খাতকে আর ব্যাংক খাতকে। এবং সেই খাতগুলাকে দাঁড় করাতে এই সরকার হিমশিম খেয়ে যাচ্ছে, ঠিক আছে? যে কারণে মানুষের আসলে আস্থাহীনতার সংকট তীব্র হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের ব্যাপারটা তাই দেখা গেছে। জ্বালানি সংকট সহ নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তো এতগুলা সমস্যা যদি একসাথে থাকে, সেই দেশে তো বিনিয়োগ অটোমেটিকলি এমনিই কমে যাবে। তো এই জন্য বিনিয়োগ প্রবৃদ্ধিও তেমন ঘটেনি, যার প্রভাব পড়েছে কর্মসংস্থান সম্প্রসারণ, যে কথাটা বারবার বলে আসতেছি যে ভাই বিনিয়োগ যত কম হবে কর্মসংস্থান তো তত কমে যাবে, তাই না? তো ব্যাপারটা তাই হয়েছে। আচ্ছা, এখন গত 5ই অগাস্ট বিগত সরকার পতন ঘটিয়েছে ছাত্র জনতা। অনেক আশার সঞ্চার ছিল যে এই সরকার এসে একটা চমকপ্রদ চেঞ্জ আনবে, কিন্তু আসলে 7 মাস অতিবাহিত হলেও কোনো খাতেই তেমন স্থিতিশীলতা আসেনি। আর বিশেষ করে কোন খাতে আসেনি জানেন? এই যে জনপ্রশাসন খাতটায়, ঠিক আছে? অর্থনীতিতে গতি স্লথ হয়ে গিয়েছে। মূল্যস্ফীতি কমানোর কৌশল দফায় দফায় নীতি সুদহার বাড়ানো, মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনি যদি অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেন সেই সুদহার বাড়িয়ে দিয়েছেন। তো সেই সুদহার বাড়িয়ে দিয়ে আপনি মুদ্রাস্ফীতি কমাচ্ছেন একদিকে, কিন্তু অন্যদিকে তো এটা আরো অন্যান্য সমস্যা ক্রিয়েট করছে। এই যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে, সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য প্রোডাকশন কমে গেছে, উৎপাদন কমে গেছে। উৎপাদন কমে যাওয়ার ফলে প্রোডাক্টের মূল্য আবার বেড়ে গেছে। তো মূল্যস্ফীতি এক সাইড দিয়ে কমাতে গিয়ে আরেক সাইড দিয়ে বেড়ে যাচ্ছে। তো ব্যাপারগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। তো এতে মূল্যস্ফীতি কমেনি, বরং বেসরকারি খাত আরো বেশি কোণঠাসা হয়ে পড়েছে। আর দেশি বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি বাধা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, বিদেশি বিনিয়োগে আইনি সুরক্ষার অভাব রয়েছে, আমলাতন্ত্রের জটিলতা রয়েছে, মাত্রাতিরিক্ত সময় ক্ষেপণ, দুর্বল অবকাঠামো, ক্রয় জটিলতা, তারপরে যে বড় অঙ্কের ঋণ যোগানে অক্ষমতা, যেটা বা সক্ষমতার অভাব বলি, স্থানীয়দের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের যোগসূত্রের বা সমন্বয়ের অভাব, এই সকল ব্যাপার একসাথে মিলেই কিন্তু এই বাধাটা সৃষ্টি করেছে, অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি করেছে, ঠিক আছে? এগুলোর বাইরেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক অনিশ্চয়তা আর সুশাসনের অভাব তো দায়ী আছেই, ঠিক আছে? আচ্ছা, আর গত কয়েক মাসে যদি আমরা দেখি, আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ব্যাপকভাবে অবনতি হয়েছে। শিল্প কারখানার শ্রমিকরা অসন্তোষ হয়েছে, চাঁদাবাজি হচ্ছে, বাজার সিন্ডিকেট সক্রিয় আছে, কারখানায় অগ্নিসংযোগ, লুটপাট। তো এত যদি ঝামেলা হয় তখন তো অনেক কারখানা বন্ধ হয়ে যায়। তো দেখা গেছে যে আসলে অনেক কারখানা বন্ধ আর সামিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো কারখানা যখন বন্ধ হয়ে যায়, কর্মীরা সবাই ছাঁটাই হয়ে যায়। দেখা গেছে দেশে মব ভায়োলেন্স বাড়ছে, ছিনতাই বাড়ছে, ডাকাতি বাড়ছে, মানুষ হত্যা, ধর্ষণ, এই সকল ঘটনা বেড়েই চলতেছে। পুলিশ সদর দপ্তরের একটা পরিসংখ্যান অনুযায়ী এই যে এই 2024 সালের অগাস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশে যে খুন, অপহরণ, ছিনতাই এরকম প্রায় 5,862টি ঘটনা ঘটেছে। ভাবা যায় মানে একটা দেশে কত রকমের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই না? তো এগুলো আসলে সরকারের যে দোষ ব্যাপারটা তা না, সিস্টেমের, মানে এগুলো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বিষয়টা। সরকারেরও গাফলতি আছে, অনেক কিছু সেভাবে কন্ট্রোল করতে পারেনি। আর বিগত সরকার যেভাবে ধস নামিয়ে দিয়ে গেছে,
সেটাকে কন্ট্রোল করাও কঠিন, ঠিক আছে। আচ্ছা, তো রাজনৈতিক সহিংসতাকে পুঁজি করে নানা রকম হামলা সংঘটিত হয়েছে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও হামলা ঘটনা বাড়তেছে দিন দিন, ঠিক আছে। তো এই সকল ব্যাপারের সাথে আবার আরেকটা ব্যাপার দেখা গেছে যে একজোট হয়ে যে সবাই মিলে বিগত সরকারকে দমাইলো, এই রাজনৈতিক দল, ছাত্র জনতা সকলে, এখন আবার তাদের যে জাতীয় ঐক্যমত্য, সেই ঐক্যমত্য থেকেও তারা দূরে সরে যাচ্ছে। সেই ঐক্যমত্য এখন আর বাস্তবে পরিলক্ষিত হচ্ছে না। সংস্কার নাকি নির্বাচনে, এই বিতর্ক সবার আগে তৈরি হচ্ছে। আর রাজনৈতিক দলগুলোর অভিযোগ যে সংস্কারের গতি ধীর গতি, গতি ফেরায়নি জনপ্রশাসন খাতে, ঠিক আছে। বিভিন্ন অনিয়মের কারণে বিচারের গতি ধীর, এটা নিয়ে অভিযোগ করতেছে যারা আবার অভ্যুত্থান করেছে তাদের অভিযোগ, ঠিক আছে। দেড় শতাধিক আন্দোলনের মুখোমুখি হয়েছে এই সরকার এই গত কয়েক মাসের মধ্যে, যৌক্তিক অযৌক্তিক নানা এরকম দাবি নিয়ে, সড়ক বন্ধ, সড়ক আটকানো। তো এই সকল কিছুতে সরকার আসলে ফেস করতেছে, এটা তো আসলে সরকারের জন্য খুব টাফ। কিন্তু আবার এগুলা বন্ধ করার জন্য তাৎক্ষণিক যে পদক্ষেপ, এটা নিতেও সরকার ব্যর্থ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, একটা ক্রান্তি লগ্নে এই সরকার দায়িত্ব নিয়েছে। বড় কোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে দেশকে বাঁচালেও এখনো জনজীবনে স্বস্তি কিন্তু আসেনি। আসলে জনপ্রশাসনকে যদি আরো কার্যকর করা যায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আরো উন্নত করা যায়, তখনই আসলে মানুষ স্বস্তি পাবে, অর্থনীতিও গতিশীল হতো তখন, তাই না। কলকারখানাগুলো আস্তে আস্তে চালু হতো, ব্যাংকের সিস্টেমটা যদি আরেকটু স্টেবল করা যেত, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হতো। কিন্তু যদিও ব্যাংকগুলোকে এভাবে ধস নেমে গেছে, এটা ঠিক করা তো খুব টাফ। তো এসব কিছু একে অপরের সঙ্গে জড়িত, প্রত্যেকটা জিনিসই একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, ঠিক আছে। অনেকেই তাই মনে করে প্রয়োজনীয় এবং জরুরি সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনী রোডম্যাপ দরকার, এবং রাজনৈতিক রূপান্তরের দিকে অন্তর্বর্তী সরকারকে অগ্রসর হওয়া প্রয়োজন। এতে একটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে। এছাড়া যদি হয় তাহলে সেটা কঠিন হয়ে যাবে সরকারের জন্য। তো প্রতিবেদনটা লিখেছেন দেওয়ান হানিফ মাহমুদ। ধন্যবাদ আপনাদেরকে প্রতিবেদনটা শোনার জন্য।